বোর তত্ত্ব মতে প্রতিটি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n², যেখানে n সমান 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা হতে পারে। এটাকে আমরা একটা পরমাণু কল্পনা করি। এটা যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের সবথেকে নিকটতম শক্তি স্তরটাকে আমরা n সমান 1 লিখে থাকি, অর্থাৎ প্রথম শক্তি স্তর। এরপর নিউক্লিয়াস থেকে পরবর্তী যে শক্তি স্তর সেটাকে বলি আমরা 2 নম্বর শক্তি স্তর, তারপরেরটাকে বলি আমরা 3 নম্বর শক্তি স্তর। n এর মান 1 হলে সেটাকে বলি k সেল, তারপরটাকে বলি l সেল, তারপরটাকে বলি আমরা m সেল। এই প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত তা আমরা সহজেই এই সূত্র ব্যবহার করে নির্ণয় করতে পারি। প্রথম শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে 2n², অর্থাৎ 2 কনস্ট্যান্ট রাশি, n এর মান প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে 1, 1 এর উপর স্কয়ার, 1 গুণন 1 এর উপর স্কয়ার মানে হলো 1 সমান হলো 2টি। অর্থাৎ প্রথম শক্তি স্তরে এই শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি বা এর কম ধারণ করতে পারবে, বেশি ইলেকট্রন 1 নম্বর শক্তি স্তর ধারণ করতে পারবে না। দ্বিতীয় শক্তি স্তর এর ক্ষেত্রে কি হবে, 2n², যেখানে n এর মান হলো 2, 2 গুণন 2 দুগুণে 4 সমান হলো 8টি। সুতরাং 2 নম্বর শক্তি স্তর যেটা, সেটাতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 8টি বা এর কম সংখ্যক ইলেকট্রন 2 নম্বর শক্তি স্তর ধারণ করতে পারবে, কিন্তু এর বেশি ইলেকট্রন ধারণ করতে পারবে না। তৃতীয় শক্তি স্তরের বেলায় কি ঘটবে? তৃতীয় শক্তি স্তরের বেলায় 2n², n এর মান হবে 3, 3 এর উপর স্কয়ার, 3 তিরিকে 9, 9 দুগুণে 18, অর্থাৎ তৃতীয় প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 18 বা এর কম সংখ্যক ইলেকট্রন ধারণ করতে পারবে, কিন্তু এর বেশি ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর ধারণ করতে পারবে না। 4 নম্বর শক্তি স্তরের বেলায় কি ঘটবে? চতুর্থ শক্তি স্তরের ক্ষেত্রে 2n², n এর মান এখানে 4, 4 4 এ 16 হবে, 16 দুগুণে এবার 32 হবে, অর্থাৎ 4 নম্বর শক্তি স্তরের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা 32টি, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 32টি বা এর কম সংখ্যক ইলেকট্রন ধারণ করতে পারবে চতুর্থ শক্তি স্তর, কিন্তু এর বেশি সংখ্যক ইলেকট্রন ধারণ করতে পারবে না। 1 থেকে 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ইলেকট্রন বিন্যাস। আমরা খুব সহজেই 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে পারি। পারমাণবিক সংখ্যা 1, মৌলটির নাম হলো হাইড্রোজেন, এর ইলেকট্রন বিন্যাস আমরা করব 1। পারমাণবিক সংখ্যা 2, ইলেকট্রন বিন্যাস করলে পাই 2। পারমাণবিক সংখ্যা 3, মৌলটির নাম হলো লিথিয়াম, ইলেকট্রন বিন্যাস করলে পাই 2 1। কেন 2 1 হলো? আমরা জানি প্রথম শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, সেটি পূর্ণ হওয়ার পর অতিরিক্ত একটি ইলেকট্রন পরের স্তরে চলে যাবে। বেরিলিয়াম, পারমাণবিক সংখ্যা 4, ইলেকট্রন বিন্যাস করলে পাই 2 2। ব্রোন, পারমাণবিক সংখ্যা 5, ইলেকট্রন বিন্যাস করলে পাই 2 3। কার্বন, পারমাণবিক সংখ্যা 6, ইলেকট্রন বিন্যাস করলে পাই 2 4। নাইট্রোজেন, পারমাণবিক সংখ্যা 7, ইলেকট্রন বিন্যাস করলে পাই 2 5। অক্সিজেন, পারমাণবিক সংখ্যা 8, ইলেকট্রন বিন্যাস করলে পাই 2 6। ফ্লোরিন, পারমাণবিক সংখ্যা 9, ইলেকট্রন বিন্যাস করলে পাই 2 7। নিয়ন, পারমাণবিক সংখ্যা 10, ইলেকট্রন বিন্যাস করলে পাওয়া যায় 2 8। সোডিয়াম, পারমাণবিক সংখ্যা 11, ইলেকট্রন বিন্যাস হয় 2 8 1। কেন এখানে 8 এর পর 1 হলো? প্রথম স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, দ্বিতীয় স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 8, 2 8 10, ইলেকট্রন আছে 11টি, পাশের স্তরে আর একটি চলে গেল। এবার ম্যাগনেসিয়াম, পারমাণবিক সংখ্যা 12, ইলেকট্রন বিন্যাস হয় 2 8 2। অ্যালুমিনিয়াম, এর পারমাণবিক সংখ্যা 13, ইলেকট্রন বিন্যাস করলে পাই 2 8 3। সিলিকন, পারমাণবিক সংখ্যা 14, ইলেকট্রন বিন্যাস করলে পাই 2 8 4। ফসফরাস 15, ইলেকট্রন বিন্যাস করলে পাই 2 8 5।
সালফার 16, ইলেকট্রন বিন্যাস করলে পাই 2, 8, 6। ক্লোরিন 17, ইলেকট্রন বিন্যাস করলে পাই 2, 8, 7। আর্গন 18, ইলেকট্রন বিন্যাস করলে পাই 2, 8, 8। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, ইলেকট্রন বিন্যাস করলে পাই 2, 8, 8, 1। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, ইলেকট্রন বিন্যাস করলে পাই 2, 8, 8, 2। এখানে মনে হতে পারে প্রথম শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, দ্বিতীয় স্তরে 8, তৃতীয় স্তরে 18। 18 পূর্ণ না হয়ে কেন চতুর্থ স্তরে একটি ইলেকট্রন প্রবেশ করলো? এই ক্ষেত্রে 2n² নিয়মটা পুরোপুরি কার্যকর হয় না, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 1 থেকে 18 এই সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর ক্ষেত্রে 2n² নিয়মটা প্রযোজ্য। এর পরবর্তী যে মৌলগুলো আছে সেক্ষেত্রে শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে তা আসলে এই সূত্র ব্যবহার করে সঠিকভাবে ব্যাখ্যা করা যায় না। তার জন্য আমাদের অরবিটাল পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস শিখতে হয়। এবার আমরা 1 থেকে 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ডায়াগ্রামের সাহায্যে ইলেকট্রন বিন্যাস করব। পারমাণবিক সংখ্যা 1 হাইড্রোজেন, ডায়াগ্রামের সাহায্যে ইলেকট্রন বিন্যাস করলে পাই আমরা একটি ইলেকট্রন। হিলিয়াম পারমাণবিক সংখ্যা 2, ইলেকট্রন বিন্যাস করলে পাই আমরা 2টি ইলেকট্রন। লিথিয়াম 3 পারমাণবিক সংখ্যা 3, প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকবে, দ্বিতীয় শক্তি স্তরে 1টি ইলেকট্রন। বেরিলিয়াম 4 প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকবে। বোরন 5 প্রথম স্তরে 2টি, দ্বিতীয় স্তরে 3টি ইলেকট্রন থাকবে। কার্বন 6 প্রথম স্তরে 2টি, দ্বিতীয় স্তরে 4টি ইলেকট্রন থাকবে। 4টি ইলেকট্রন আমরা এইভাবে দেখিয়ে ডায়াগ্রামের সাহায্যে ইলেকট্রন বিন্যাস করব। কার্বনের পর নাইট্রোজেন, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, প্রথম স্তরে 2টি ইলেকট্রন থাকবে, দ্বিতীয় স্তরে থাকবে 5টি ইলেকট্রন। আমরা 5টি ইলেকট্রন দিয়ে দিলাম, এইভাবে 5টি দিয়ে দিলাম। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, প্রথম স্তরে থাকবে 2টা, দ্বিতীয় স্তরে ইলেকট্রন থাকবে হচ্ছে 6টা দিয়ে দিলাম। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকে 2টা, দ্বিতীয় স্তরে ইলেকট্রন থাকে 7টা দিয়ে দিলাম। নিয়ন পারমাণবিক সংখ্যা 10, প্রথম শক্তি স্তরে থাকে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে থাকে 8টি ইলেকট্রন। আমরা জানি দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টি ইলেকট্রনই থাকতে পারে। এবার সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, প্রথম শক্তি স্তরে ঠিকই 2টা থাকবে, দ্বিতীয় স্তরে 8টিই থাকবে। এবার মোট ইলেকট্রন 11টি হয়, তৃতীয় শক্তি স্তর প্রয়োজন হবে যেখানে 1টি ইলেকট্রন থাকবে। সোডিয়ামের পর ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে থাকবে 8টা এবং তৃতীয় স্তরের ইলেকট্রন থাকবে হচ্ছে 2টি ইলেকট্রন দিয়ে দিলাম। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13, ইলেকট্রন বিন্যাস করব ডায়াগ্রামের সাহায্যে। প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে 8টা, তৃতীয় স্তরে থাকবে 3টা। মোট ইলেকট্রনের সংখ্যা হবে 13টি। সুতরাং ডায়াগ্রামের সাহায্যে আমরা এইভাবে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে পারি। সিলিকন, সিলিকনের পারমাণবিক সংখ্যা হলো 14, প্রথম স্তরে ইলেকট্রন থাকবে 2টা, দ্বিতীয় স্তরে 8টা, তৃতীয় স্তরে থাকবে 4টা। 2টা দিলাম, 8টা দিলাম, এবার এখানে থাকবে হচ্ছে 4টা। ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15, প্রথম স্তরে ইলেকট্রন থাকবে 2টা, দ্বিতীয় স্তরে থাকবে 8টা, তৃতীয় স্তরে থাকবে হচ্ছে 5টা। 5টা আমি এইভাবে দিয়ে দিলাম। সালফারের পারমাণবিক সংখ্যা হলো 16, প্রথম স্তরে ইলেকট্রন থাকে 2টা, দ্বিতীয় স্তরে 8টা, তৃতীয় স্তরে থাকে 6টা। প্রথম স্তরে 2টা দিলাম, দ্বিতীয় স্তরে 8টা দিলাম, তৃতীয় স্তরে দেব হচ্ছে 6টা। সুতরাং এইভাবে আমরা সালফারের ডায়াগ্রামের সাহায্যে ইলেকট্রন বিন্যাস করতে পারি। এবার ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করব আমরা। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো 17, প্রথম স্তরে থাকে 2টা, দ্বিতীয় স্তরে 8টা, তৃতীয় স্তরে থাকে 7টি ইলেকট্রন। 7টা ইলেকট্রন আমরা শেষ শক্তি স্তরে দেব। এবার আর্গন, আর্গনের পারমাণবিক সংখ্যা 18, প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরেও 8টি ইলেকট্রন থাকবে। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19,
প্রথম শক্তি স্তরে থাকে 2টা, দ্বিতীয়তে 8টা, তৃতীয়তে 8টা, চতুর্থ শক্তি স্তরের একটি ইলেকট্রন চলে যায়। সুতরাং ডায়াগ্রামের সাহায্যে ইলেকট্রন বিন্যাস হবে এইরকম। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে 8টা, তৃতীয় স্তরে 8টা, চতুর্থ শক্তি স্তরে যাবে 2টা। তাহলে এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা ডায়াগ্রামের সাহায্যে করি তাহলে এইভাবে লিখব। সুতরাং 1 থেকে 20 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা এইভাবে ডায়াগ্রামের সাহায্যে করতে পারি। এবার আমরা এই 3টি আয়নের ইলেকট্রন বিন্যাস শিখব। এই 3টি আয়নের ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে এই আয়নগুলোতে কয়টি করে ইলেকট্রন আছে। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, সুতরাং প্রোটন আছে 11টি। ইলেকট্রন যদি চার্জ না থাকতো তবে 11টি হতো, কিন্তু একটা প্লাস চার্জ থাকার কারণে একটি ইলেকট্রন সে ত্যাগ করেছে, ফলে এখানে ইলেকট্রনের সংখ্যা 10। অনুরূপভাবে এখানে এর পারমাণবিক সংখ্যা, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। ইলেকট্রন 8টি থাকার কথা, কিন্তু 2টি ইলেকট্রন গ্রহণ করায় সে ঋণাত্মক আধান প্রাপ্ত হয়েছে। 8-এর সাথে 2 যোগ করলে ইলেকট্রন হয় 10টি। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, অর্থাৎ প্রোটন সংখ্যা 17, কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করায় ইলেকট্রনের সংখ্যা 17-এর সাথে 1 যোগ দিয়ে পাই আমরা 18টি। সুতরাং এই আয়নের ইলেকট্রন বিন্যাস করতে হলে 10টির ইলেকট্রন বিন্যাস করতে হবে। এটার ইলেকট্রন বিন্যাস করতে হলে 10টির ইলেকট্রন বিন্যাস করতে হবে। ক্লোরাইড আয়নের ইলেকট্রন বিন্যাস করতে হলে 18টি ইলেকট্রন বিন্যাস করতে হবে। তো সোডিয়াম আয়নের ইলেকট্রন বিন্যাস আমরা কি লিখব? 10টি ইলেকট্রন আছে, প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকে, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, এবং আরও যে 2টি ইলেকট্রন থেকে গেল সেই 2টি ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে গমন করবে। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস আমরা কি করব? অক্সাইড আয়নের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে যে এখানে মোট ইলেকট্রন আছে 10টি, সুতরাং আমরা দেব প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে 8টা, আর শেষ শক্তি স্তরে 2টা। ক্লোরাইড আয়ন যখন গঠন করলো তখন তার ইলেকট্রন সংখ্যা হয়ে গেল 18টি। তখন ইলেকট্রন বিন্যাস করলে পারবো আমরা প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, মোট ইলেকট্রন 10, আরও আছে 8টি, তৃতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকবে। সুতরাং এভাবে আমরা আয়নসমূহের ইলেকট্রন বিন্যাস করতে পারি। আয়নসমূহের ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে ওই আয়নে কতটি ইলেকট্রন আছে। যতটি ইলেকট্রন থাকবে ততটি ইলেকট্রন আমরা বিভিন্ন শক্তি স্তরে সূত্র মতে বন্টন করে দেব, তাহলেই আমরা আয়নসমূহের ইলেকট্রন বিন্যাস সঠিকভাবে করতে পারব।